মেয়েরাই মেয়েদের বড় শত্রু। আজ হাতে নাতে একদম বড় প্রমাণ পেয়ে গেলাম। আমি নাকি সারাদিন সোনামাকে নিয়ে কষ্ট করে কাজ করি, আর আমার যা নাকি সারাদিন বসে বসে খায়। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার। এখন ঘড়ির কাঁটায় সকালে 6:10-15 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে বেশ অনেকক্ষণ হলো উঠেছি, মিনিমাম 5:10-15 মতো বাজবে। আজকে মিনিমাম 3টে থেকে 4টে মতো ভিডিও ছিল, ওগুলো তো ভয়েস ওভার দিয়ে পরে কাচাকুচি সেরে নিয়ে চলে এসেছি একেবারে। আজকে খুব একটা বেশি কাচাকুচি থাকেনি। কালকে আমার শাড়িগুলো ছিল, আর সোনামায়ের একটা মতো টয়লেট করা পাতলা কাঁথা ছিল, আর সোনামায়েরই কটা জামা ছিল। কালকে ওই যে মামা বাড়ি গিয়েছিলাম, ওই শাড়িটা আর সোনামায়ের জামাগুলো সব কটা কাচাকুচি করে নিয়েছি। সোনামায়ের যদি কোনো ব্লু কালারের জামা থেকে থাকে সেটা কিন্তু আমি রোদে দিই না, তবে এই জামাটা প্রচুর পরিমাণে মোটা রয়েছে, তো সেই কারণে একটু রোদে দিয়ে দিলাম যাতে শুকিয়ে যায়। এখন ঘড়ির কাঁটায় সকাল ওই 8টা মতো বাজবে। এই মুহূর্তে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি। বেশ অনেকক্ষণ হলো বসেছিলাম চুপচাপ, সোনামা ওঠেনি। এখন হয়তো 7:30 মতো বাজছিল, আর এত সকাল ভাতটা চাপিয়ে দিলেও চলবে না, তো সেই কারণে ভাতও চাপাতে পারছিলাম না, কোনো কিছুই করতে পারছিলাম না। তো যাই হোক, সোনামা তারপরেই উঠলো। ওকে খাবার খাইয়ে ক্লিনিং করিয়ে পরে একবার মায়ের বাড়ি পাঠিয়েছি। মায়ের একটু দরকার ছিল, এসেছিল, তো সেই কারণে মায়ের সাথে একবার পাঠিয়ে দিলাম। এখন খুব একটা আমি বেশি কারো কাছকে পাঠাই না, কারণ এখন যেহেতু গ্রীষ্মকাল রয়েছে, সোনামাকে আমি সবসময় আমার কাছেই রাখার চেষ্টা করি, যাতে ওকে আমি টাইমে জল খাওয়াতে পাই। তো যাই হোক, এদিকে জলটা গরম হয়ে গিয়েছিল, চাল হাঁড়িটা দিয়ে দিলাম। ওই যে বললাম আজকে সোনামা উঠতে দেরি করেছিল, তো সেই কারণে সব কিছু বাগিয়ে রেখে দিয়েছি, সবজি ধুয়ে পরে মশলা বেটে সব কিছু রেডি করে দিয়েছি। তো যাই হোক, ওইদিকে তো ভাতটা চাপিয়ে দিয়েছি, আর সোনামাও নেই, তো ভাবলাম যে কালকে মাসি আমাকে কি উপহার দিয়েছে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। এই যে লালে হলুদের যে শাড়িটা রয়েছে, এই শাড়িটাই কালকে মাসিমণি আমাকে উপহার দিয়েছে। বিয়ের পর থেকে মাসিমণি এই নিয়ে দুটো মতো শাড়ি দিয়ে দিল। একটা মতো শাড়ি বিয়ের পরপরই দিয়েছিল, ওইটা আকাশি কালারে আর ঘিয়ে ঘিয়ে কালার ছিল। এই শাড়িটা রয়েছে লালে হলুদের মধ্যে। এই শাড়িটা পরলে না একটা নতুন বউ ফিলিংস আসবে, জানেন তো। আর আমার শাড়িটা তো দেখতে দুর্দান্ত লাগছে। শাড়িটার কাপড়টাও কিন্তু খুব সুন্দর, যেটাকে ছিট বলা হয়, ওইটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। অনেক তাঁত একটু করকরে টাইপের হয়, তবে এটা কিন্তু সেটা নয়। আর ভীষণ যে নরম তা কিন্তু নয়, এটা পুরো একদম পিওর তাঁতের শাড়ি মনে হচ্ছে। আর তো বেশ ভালো লেগেছে। আপনাদের শাড়িটা কেমন লাগলো আশা করছি জানাবেন। যাই হোক, এই মুহূর্তে আমি ভাত নামিয়ে দিয়েছি ওইদিকে, এরপরে চাপাবো লাউ পোস্ত। আজকে ঠাকুমার ইচ্ছা হয়েছে যে লাউ পোস্ত খাবে, তো সেই কারণে লাউ পোস্তটা বিশেষ করে দেওয়া হচ্ছে। তাছাড়া কিন্তু আমাদের বাড়ির সকলেই লাউ ছেঁচকিটা একটু বেশিই পছন্দ করে, তো যেহেতু ঠাকুমা বললো, তো সেই কারণে ভাবলাম যে লাউ পোস্তটাই করে থাকি। তো যাই হোক, সবার প্রথমে তেলে অল্প পরিমাণে জিরের ফোড়ন দিয়ে দিলাম। আর এই লাউ পোস্তটা ভাবছি আজকে সোনামাকেও খাওয়াবো, এই কারণে আর কোনো রকম লঙ্কা ইউজ করিনি, শুধুমাত্র জিরে ফোড়ন ইউজ করলাম। তারপরে লাউ আর আলুটা দিয়ে পরে পরিমাণ মতো নুন দিয়ে পরে ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে পরে। গ্রীষ্মকালে সবজি খাওয়া তো ভীষণই ভালো, বিশেষ করে এই লাউ ঝিঙে যেগুলো একটু শরীরকে ঠান্ডা রাখে, এই জাতীয় সবজিগুলো খাওয়া একটু বেশিই ভালো। তো সেই কারণে ভাবছি যে আজকে এই লাউ পোস্তটা সোনামাকেও খাওয়াবো। তো যাই হোক, অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে কষাচ্ছিলাম, এই মুহূর্তে তোলাতে লেগে যাচ্ছিলো। এরপরে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। আমাদের এই আলুগুলো খুব একটা বেশ ভালো মতো সেদ্ধ হতে খুঁজে না, বেশ অনেকটা জল দিলে পরে সেদ্ধ হয়, তো সেই কারণে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। এই মুহূর্তে আলুগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর কিছু আলু ম্যাশও করে নিয়েছি। তো যাই হোক, কড়াইটা নামিয়ে পরে তার মধ্যে পোস্তটা দিয়ে দিলাম। আপনারা যারা আমার ডেলি ব্লগ দেখে থাকেন তারা হয়তো জানবেন যে আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে বিশেষ করে ওই কড়াইয়ের মধ্যে পোস্তটা দেয় না, উনুনে চাপিয়ে উনুন থেকে নামিয়ে পরে পোস্তটা দেওয়া হয়। তো যাই হোক, দু জায়গায় করে পোস্তটা নামিয়ে দিলাম। আর এদিকে কুঁদরিগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। ওইদিকে সোনামাকে খাবার খাওয়ানো হয়ে গিয়েছে, এরপরে ওকে ঘুম পাড়াবো। এখন ঘড়ির কাঁটায় 9টা 9:30 মতো বাজে। তো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, এরপরে না হয় কুঁদরিটা সেদ্ধ হোক। ওইদিকে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। তো জালটা একেবারে কমিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। আর যেহেতু সবাই বলে যে প্রথমেই চিনিটা দিয়ে দিলে যে কোনো জিনিস সেদ্ধ হয় না, সেই কারণে এসে পরে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। আর যে জলটা ছিল ওই জলটাতেই কিন্তু চিনিটা গলে গিয়েছিল। তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে ফোড়ন দিয়ে এরপরে কুঁদরিটা দিয়ে পরে ভালো করে নাড়াচাড়া করে পরে নামিয়ে দিলে কিন্তু আমাদের কুঁদরি ভাজা রেডি। আর এটা খেতে আমার দুর্দান্ত লাগে। তো যাই হোক, ওইদিকে তো কুঁদরি ভাজাটা নামিয়ে দিয়েছি, এরপরে চাপাবো কুমড়োর ঝাল। তার মধ্যে অল্প পরিমাণ পাঁচফোড়ন আর লঙ্কার ফোড়ন দিলাম, তারপরে একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম। অন্যদিন কিন্তু আদা জিরে বাটাটা যখন ফোটে তখন দিই, তবে আজকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক, কুমড়োর ঝালটা এদিকে চাপায়। আর আজকে আমি একটা বিশেষ কথা বলবো। আমি ভিডিওর প্রথমেই আজকে একটা অনেক বড় কথা বলে ফেলেছি, সেটা বলার কারণ রয়েছে। যাই হোক, চলুন কিসের জন্য কথাটা বলেছি সেটা বলে থাকি। কিছু কিছু মানুষ রয়েছে যারা আমার ডেলি ব্লগ দেখে নাকি জানি না, হয়তো একটা দুটো ভিডিও দেখে, আর সেই ভিডিওগুলো নিয়ে লোকেদের কাছে পিএমপিসি করে। মানে তারা লোকেদেরকে কিছু করতেও দেবে না, আর নিজেরাও কিছু করতে পারবে না। ঠিক এই কারণেই বলে যে মেয়েরা মেয়েদের বড় শত্রু। মানে কেউ যদি একটু কিছু উপরে ওঠে বা কেউ
কিছু ভালো করে সেটা কারো সহ্য হয় না জানেন তো। আর আমরা যদি মিলেমিশে থাকি দুই যা মিলে, সেটাও আবার অনেকের সহ্য হয় না। তো যাই হোক, হয়তো কারো সহ্য হয়নি, সেই মহিলাই নাকি বলেছে যে তোর যা তো নাকি সারাদিন সোনামাকে নিয়ে কষ্ট করে কাজ করে, তোর যা ভিডিওতে বলে, আর তুই নাকি সারাদিন বসে থাকিস। এরকম কথাবার্তা আমার দিদিভাইকে বলা হয়েছে, মানে আমার যাকে। জানি না কোন মহিলা বলেছে, আর জানলেও আমি নামটা নেব না। তো যাই হোক, আমি তাকে বলে থাকি, তার উদ্দেশ্যে বলে থাকি যে আমার ভিডিও যদি দেখো ভালো করে দেখবে আর মন দিয়ে কথাগুলো শুনবে আমি কি বলছি না বলছি। হ্যাঁ, আমি বলি যে সোনামাকে নিয়ে কাজ করতে কষ্ট হয়, শুধু আমার বলে নয়, দিদিভাইয়েরও কষ্ট হয় সোনা পাপাকে নিয়ে কাজ করতে। যখন দিদিভাই একা কাজ করে, দুজন মিলেমিশে কাজ করলে তখন কিন্তু কষ্ট হয় না। আর আমি যখন একা থাকি তখন বেশিরভাগ বলে থাকি যে সোনামাকে নিয়ে কাজ করতে অসুবিধা হয়। আর একটা বাচ্চার মাই জানে যে একটা বাচ্চা নিয়ে কাজ করতে কতটা পরিমাণে অসুবিধা হয়। কালকে তো দিদিভাই বাপের বাড়ি গিয়েছে, সকলেই জানেন। তো সেই কারণে এই যে দেখুন, আজকে সোনামা উঠে পড়েছে, সোনামাকে নিয়ে নিয়ে কাজগুলো করতে হচ্ছে। তবে যদি এই দিদিভাই থাকতো তবে কিন্তু সোনামাকে নিয়ে আমাকে কাজগুলো করতে হতো না। তো সত্যি কথা বলতে আমাদের দু জায়ের মধ্যে যে বন্ডিংটা রয়েছে, এই বন্ডিংটা অনেকেই ভাঙার চেষ্টা করে। তবে আমরা দু যা যদি ঠিক থাকি, আমি আশা করছি কেউ কিছু করতে পারবে না। আর যেই কথাটা বলেছে তাকে উদ্দেশ্য করে আমি বলছি, লোকের নামে পিএমপিসি করা বন্ধ করুন, নিজে কিছু ভালো করার চেষ্টা করুন। আর আমি হয়তো কোনো ভিডিওতে বলিনি যে আমি একা কাজ করি সোনামাকে নিয়ে কষ্ট করে আর দিদিভাই বসে থাকে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে দিদিভাই কিন্তু সব তরকারিগুলো আরে করে। দিদিভাই যখন থাকে তখন হয়তো আমার এই রান্নার রেসিপিগুলো আপনারা দেখতে পান না, কারণ দিদিভাই পুরো রান্নাটা কমপ্লিট করে দেয়। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, যারা আমার মানে ডেলি ব্লগ দেখে থাকেন তারা হয়তো জানবেন যে আমি দিদিভাই নিয়ে কোনো রকম নিন্দে করি না, কোনো রকম ভালো কথা বলি। যাই হোক, এই কথাগুলো নিয়েও যদি কেউ কিছু পিএমপিএসি করে তাহলে আমার কোনো কিছু করার নেই, আর আমার তাতে কিছু যায়ও আসে না। কারণ আমি জানি যে আমার জায়ের নিয়ে আমি কোনোদিনও খারাপ কথা ভিডিওর মধ্যে বলিনি, আর কোনোদিনও আশা করছি বলতেও হবে না। আর আমাদের দু জায়ের মধ্যে যতদিন বন্ডিং ভালো থাকবে, আশা করছি কোনো লোক যদি পিএমপিসি করে তাতে আমাদের দু জায়েরও কোনো অসুবিধা হবে না। যাই হোক, ওইসব নিয়ে বলার হলে আর কোনো বলার শেষই হবে না। এই মুহূর্তে আমার রান্নাবাড়াও পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। ওইদিকে তো সোনামা উঠে পড়েছে, দাদাভাই একবার মতো নিয়ে গেল। এইদিকে আমার লাতা দিয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে একটু ঝাড়টা দিয়ে নিই, তারপরে না হয় সোনামাকে স্নান করিয়ে দেবো। তবে সোনামাকে তার মাঝখানে কিন্তু আমি 1 গ্লাস মতো শরবত খাইয়ে দিয়ে এসেছি, কারণ সোনামাকে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমি 1 গ্লাস মতো জল বা 1 গ্লাস মতো তাল মিষ্টির শরবত খাইয়ে দিই। তারপরে আমি নিশ্চিন্তে বাদবাকি যে কাজগুলো থাকে ওই কাজগুলো করে থাকি। আর সত্যি কথা বলতে দিদিভাই থাকলে কিন্তু এতটা টেনশন লাগে না, কারণ দুজনে মিলে বাগিয়ে নিই। তো দিদিভাই নেই বলে একটু বেশি টেনশনটা লাগছে। এখন ঘড়ির কাঁটায় বিকাল ওই 4টে 4:30 মতো বাজবে। এই মুহূর্তে বিকালের যাবতীয় সব কাজ কমপ্লিট করে নিয়েছি। যেহেতু সোনামাকে নিয়ে করেছি, তো সেই কারণে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম করছিল। আর বলেছি তো, আমি উঠে পড়লে সোনামাও উঠে পড়ে, আর সোনামা যদি উঠে পড়ে প্রত্যেকের পেছু পেছু ঘুরবেই ঘুরবে, যেই কাজ করুক না কেন তার পেছু পেছু ঘুরবে। তো সেই কারণে কোনো রকম ভিডিও শ্যুট করিনি। ভিডিও শ্যুট করলে এমনিতেই একটু কাজ করতে দেরি হয়ে যায়। সোনামাকে ওইদিকে ক্লিনিং করিয়ে খাবার খাইয়ে মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছি। বেশ কদিনই ভাবছি যে বেডশিটটা চেঞ্জ করব, তবে আর হয়ে উঠছিল না। তো যাই হোক, অবশেষে আজকে বেডশিটটা চেঞ্জ করলাম, এরপরে নতুন বেডশিটও পেতে দিয়েছি। যেদিনকে নতুন বেডশিট পাতি সেদিনকে মনে হয় যে একটু ঘরটাও ভালো করে ক্লিনিং করব। তবে আজকে ডাস্টিংগুলো আর ক্লিনিং করব না, শুধুমাত্র ঘরটা একটু জল দিয়ে ধোবো। যেদিনকে বাপের বাড়ি থেকে এসেছিলাম তার পরের দিনকেই ঘরটা ধুয়েছিলাম, তারপর থেকে কিন্তু আর ঘরটা ধুইনি। আর সেদিনকে ঘরটা ধোয়াটা আপনার সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি। এই বিকালের দিকের কাজগুলো খুব একটা বেশি আপনার সাথে শেয়ার করতে পারি না, কারণ বিকাল দিকে ভিডিও আপলোডের ব্যাপারটা থাকে। তো ভিডিও আপলোড করতে বেশ অনেকক্ষণ টাইম লাগে, আমাদের এইদিকে খুব একটা বেশি ভালো নেটওয়ার্ক দেয় না। তো সেই কারণে বিকালের কাজগুলো যতটা পারি তাড়াতাড়ি বাগানোর চেষ্টা করি। সেই কারণে বিশেষ করে এই বিকালের কাজগুলো খুব একটা বেশি ভিডিও শ্যুট করা হয় না। তো যাই হোক, ওইদিকে তো বেডশিটটা চেঞ্জ করে নিয়েছিলাম, এদিকে বালিশের কাভারগুলোও চেঞ্জ করে নিলাম। আর যেদিনে বালিশের কাভারগুলো আমি চেঞ্জ করি বিছানার মধ্যেই রেখে দিই, তাছাড়া কিন্তু আমি প্রত্যেক দিন বিছানার মধ্যে রাখি না। আমাদের যেহেতু এখনও পর্যন্ত প্লাস্টার করা হয়নি, যেহেতু একটু খোঁচা খোঁচা রয়েছে, তো সেই কারণে যদি কোনো কাপড়ে করে ঘরটা পরিষ্কার করি অসুবিধা হয়, আর বেশ অনেকক্ষণ টাইমও লেগে যায় জানেন তো। আর এই জল দিয়ে ধুয়ে দিলে নোংরাগুলোও বেশ বেরিয়ে যায়, আর ধুতেও বেশ সুবিধা হয়। তো সেই কারণে একটা মগ, একটা ঝাঁটা আর একটা বালতি করে জল নিয়ে চলে এসেছি। এই রুমটা ধুতে আমার মিনিমাম 1.5 থেকে 2 বালতি মতো জল লাগে, তাহলেই কিন্তু আমার পুরোপুরি রুমটা ধোয়া কমপ্লিট হয়ে যায়। যেদিনকে এই রুমের বেডশিট চেঞ্জ করি আর রুমটা ভালো করে পরিষ্কার করি জল দিয়ে, সেদিনকে যেন রুমটার মধ্যে একটা আলাদাই শান্তি লাগে। চলুন, রুমটা পরিষ্কার করতে করতে আজকে ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।